বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সমাজে পিসফুল কোএক্সিস্টেন্সের স্থান দেওয়ার জন্য। এই চেষ্টার ফল হলো 24-এর জঙ্গি উত্থান। এই জঙ্গি উত্থানের ফলে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে চায় না, তারা রাষ্ট্রটা এক্সক্লুসিভলি তাদের জন্য রাখতে চায়। এই যে তাদের চাওয়া, এইটাকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে এবং ধর্তব্যের মধ্যে নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে আমরা যে বাংলাদেশ কায়েম করতে যাচ্ছি সেইখানে এই শক্তিটার রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ এতদিন পর্যন্ত যেই নীতি গ্রহণ করে নাই, এখন তাকে বাধ্য হয়ে সেই নীতিটা গ্রহণ করতে হবে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 12-তে আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির ইস্যুটা গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ না করলে বাংলাদেশে আওয়ামী লীগের যেমন ভবিষ্যৎ নাই, বাংলাদেশেরও ভবিষ্যৎ নাই, মুক্তিযুদ্ধের চেতনারও ভবিষ্যৎ নাই। আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি। ভারতবর্ষ ভাগ হয়েছিল হিন্দুদের রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র, এই দুটো আলাদা রাষ্ট্র হিসাবে। মোহাম্মদ আলী জিন্নার বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব, এটার উপর ভিত্তি করে যে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র লাগবে, কারণ ভারতবর্ষের হিন্দুরা একটা জাতি, মুসলমানরা একটা জাতি। পৃথিবীতে যত রাজনৈতিক তত্ত্ব হাজির করা হয়েছে তার মধ্যে সবচেয়ে কৃত্রিম, সবচেয়ে নিকৃষ্ট তত্ত্ব হিসাবে যদি আপনি একটা তালিকা তৈরি করেন, এই তালিকায় এই জিন্নার দ্বিজাতি তত্ত্ব প্রথম হবে। কিন্তু দেখেন, দ্বিজাতি তত্ত্ব কিন্তু সাকসেসফুল, সফল হয়ে গেছে। দ্বিজাতি তত্ত্ব সফল না হলে তো জিন্না পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করতে পারতেন না। কিন্তু তো পরে কি হয়েছে? ভারতের নেতারা বা হিন্দু নেতারা কিংবা হিন্দুদের সাথে যেসব প্রজ্ঞাবান মুসলমান ছিলেন, যেমন মাওলানা আবুল কালাম আজাদ কিংবা মওদুদি, পরবর্তীতে থাকে নাই, কিন্তু মওদুদিও কিন্তু ভারত ভাগের বিরোধিতা করেছিল। কারণ মওদুদির মধ্যেও সেই উপলব্ধিটা নিশ্চয় এসেছিল যে এইভাবে রাষ্ট্র ভাগ করলে এই রাষ্ট্র, এটা কোনো আসলে মানুষের উপকার দিবে না। জানি না, আমি ওই মওদুদির এই পরবর্তীতে মওদুদির যে সাম্প্রদায়িক বিষয় এবং মওদুদির মনস্তত্ত্ব নিয়ে হয়তো ভবিষ্যতে কোথাও আলোচনা করব, এটা নিয়ে বিতর্কে না যাওয়ার জন্য আজকে আপনাদের অনুরোধ জানাচ্ছি। কিন্তু যারা যারা ভারত ভাগ করার বিরোধিতা করেছিল 1947 সালে বা তার আগে, তাদেরকে অবশ্যই প্রজ্ঞাবান বলতে হবে, হিন্দু হোক মুসলমান হোক। যারা এটার পক্ষে ছিল তারা ছিল আহাম্মক। মোহাম্মদ আলী জিন্নাহ ব্যক্তিগতভাবে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, নাস্তিকও ছিলেন, এবং তিনি তো হিন্দু থেকে আসা, তার 1-2 প্রজন্ম আগে তারা হিন্দুই ছিলেন এবং এমন কোনো মুসলমান ছিলেন না। যারা ভারতের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যশবন্ত সিং, দিল্লির মানুষ, তিনি জিন্নার রাজনৈতিক বায়োগ্রাফি লিখেছেন। এই বইটা বাংলাদেশেও আছে বাংলা ভাষায়, এবং জিন্নার উপর যত বই লেখা হয়েছে এই বইটা সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল। যশবন্ত সিং বিজেপির নেতা এবং বিজেপির হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। জিন্নাহ কিন্তু পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আজকে থেকে পাকিস্তান, আমরা মুসলমানদের রাষ্ট্র পেয়েছি, এখানে আর হিন্দু মুসলমান বিভেদ থাকবে না, সবাই পাকিস্তানি। অর্থাৎ জিন্নারও কিন্তু একটা ইচ্ছা ছিল যে ভাগ হওয়া যে রাষ্ট্র তিনি পেয়েছেন পাকিস্তান, সেখানে সাম্প্রদায়িকতা থাকবে না। এখন সাম্প্রদায়িকতা আছে কি নাই ওটাও নিয়ে আসলে গুরুত্বপূর্ণ না। রাষ্ট্র তো ভাগ হয়েছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, তাই না? এক সম্প্রদায়ের জন্য একটা রাষ্ট্র। সুতরাং কিছু সাম্প্রদায়িকতা ভারতে ছিল, কিছু সাম্প্রদায়িকতা পাকিস্তানে ছিল, এবং এটা প্রত্যাশিত ছিল যে একেবারে পরিপূর্ণ অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে ভারত পাকিস্তান। এইটা আসলে আশা করারই কোনো কারণ নাই। আপনার ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবেও এখানে যে সাম্প্রদায়িকতা থাকবে দুটো রাষ্ট্রেই, এটা প্রত্যাশিত, কারণ ভাগটাই তো হয়েছে সম্প্রদায়গতভাবে। অর্থাৎ তাও কিন্তু কোনো জাতিগত ভাষাগত সম্প্রদায় নয়, অতি কৃত্রিম একটা ধর্মীয় সম্প্রদায়। আসলে জাতি তো আমরা প্রথমে রক্তের সম্পর্কটাকে বুঝি। রক্তের সম্পর্কে যেমন ধরেন প্যালেস্টাইন এবং ইসরায়েল মানুষ এক, তারা কিন্তু একই রক্তের উত্তরাধিকার বহন করে। কিন্তু ধর্মীয় সাম্প্রদায়িকতা কি করে ফেলেছে সেটা তো আমরা প্রতিদিন দেখতে পারি। এবং ধর্মীয় সাম্প্রদায়িকতার শক্তি এবং এর ধ্বংস করার শক্তি, এইটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ সচেতনভাবে তাদের নেতাদের, তাদের কর্মীদের, ছাত্রলীগকে যদি সত্যিকার অর্থে শিক্ষিত করতে পারত,
24-এর জঙ্গি উত্থানে কিন্তু তাদের পতন হয় না। যাক, সেই আলোচনার চেয়েও আজকের যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি, যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে আওয়ামী লীগকে সিরিয়াসলি নিতে হবে। আবার ওই পাকিস্তানের কথা ফেরত যাই। পাকিস্তান দেখেন, জিন্নার এই কথা সত্ত্বেও, এই কথা তো পাকিস্তান রাখতেই পারে নাই যে আজকে থেকে বাংলাদেশ পাকিস্তান হিন্দু মুসলমান সবার হবে, সেটা তো রাখতেই পারে নাই। উপরন্তু দেখা গেছে যে রাষ্ট্রভাগ হওয়ার পরে ধর্মীয় সাম্প্রদায়িকতা যত ক্ষতি করতে পারে সেটা পাকিস্তান রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত রাষ্ট্রটাকে ক্ষতিগ্রস্ত করে নাই, যদিও সেটাও কিন্তু সাম্প্রদায়িকতার বেসিসেই তার উৎপত্তি বলতে হবে। আজ কিভাবে করে নাই দেখেন, আজ পর্যন্ত কিন্তু ভারতে গণতন্ত্র টিকে আছে। এমনকি ভারতের যে বর্তমান বিজেপি রাজনৈতিক দল, আমি তো রাজনৈতিক দল হিসাবে বিজেপিকে সমর্থন করি না, কিন্তু ভারতের ঐতিহাসিক প্রয়োজনে ভারতের যে রাষ্ট্রটা ভারত পেয়েছে ভাগ হওয়ার পর, এই রাষ্ট্রটাকে শক্তিশালী করার পেছনে কিন্তু বিজেপির যে গুরুত্বপূর্ণ অবদান আছে সেটাকেও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। বিজেপি সাম্প্রদায়িক কথাবার্তা বলে এবং অনেক বলবো যে অনেক বড় কঠিন এবং ঘৃণার সাম্প্রদায়িকতার কথা তাদের মুখে প্রকাশিত হয়, কিন্তু তাদের কাজে কিন্তু সেটা আসে না, তাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা ব্যাহত হয় না। এই যে বিজেপি ক্ষমতায় ভারতবর্ষের বহুদিন ধরে আছে, তাতে কি মুম্বাইতে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো পতন হয়েছে? ভারতবর্ষের যেটা অর্থনৈতিক অগ্রগতি, এই অগ্রগতিটা অবশ্যই অনেক স্লো, সেটা নিয়ে আমার ভিন্ন জায়গায় আলোচনা করা যেতে পারে। যেটা এত স্লো হওয়ার জন্য কিন্তু ভারতের রাজনীতি, তাদের ভারতীয় নেতাদের অদূরদর্শিতা বা তাদের অযোগ্যতা, এগুলো তো বলতে হবে, কারণ ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা তো চীনের তুলনায় অনেক কম। কিন্তু তারপরও ভারতের বিজ্ঞান চর্চা বলুন, মুক্ত বুদ্ধির চর্চা বলুন, বাকস্বাধীনতা বলুন, আমরা বিজেপিকে যতই নিন্দা করি, তাদের আমলে যে বাকস্বাধীনতা ভারত রক্ষা করছে, সেগুলো তো পাকিস্তান বাংলাদেশের তুলনায় অনেক অগ্রগামী, অনেক বেশি আপনার আধুনিক। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে সেই মুসলিম মৌলবাদ ধারা থেকে পৃথক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েও কিন্তু আমরা আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু অগ্রগতিটা করতে পারিনি। বর্তমানে দেখা যাচ্ছে পাকিস্তানের চেয়েও বেশি সাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ রাষ্ট্র। এইটা কিন্তু আমাদের অনেক পীড়িত করার কথা, আমাদের অনেক দুঃখের কারণ, মানে এটা অনেক বেশি ব্যর্থতা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। এটা ঠিক 24-এর পতনের ব্যর্থতা নয়। আমরা যে ধারাবাহিকভাবে আমরা কোন উদ্দেশ্যে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, একটা অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ, একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়েই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন যে আপনি কিভাবে জানেন এটা, এক একজনের এক এক উদ্দেশ্য ছিল, সেটা তো সত্য, কিন্তু উদ্দেশ্যটা তো লিখিত হয়েছে, যেটা লিখিত হয়েছে সেটাকে তো উদ্দেশ্য বলতে হবে। সেটা কোথায় লিখিত হয়েছে? সেটা লিখিত হয়েছে আপনার স্বাধীনতার ঘোষণাপত্রে এবং আমাদের 72 সালের সংবিধানে। সেখানে সুস্পষ্টভাবে কিন্তু এই স্বপ্নই দেখানো হয়েছে যে বাংলাদেশ হবে একটি আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র, বঙ্গবন্ধুর সোনার বাংলা যেটাকে আমরা বলতে পারি, স্বপ্নের সোনার বাংলা। কিন্তু সেটা আমাদের ব্যর্থতা যে আমরা সেটা করতে পারিনি, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দীর্ঘ ক্ষমতা থাকার পরেও আমরা সেটা করতে পারিনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ভিশন, এটা তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী তারা এটা বুঝতেই পারে না, দেখে দেখে বলেই তারা কিন্তু দেখেন কর্ণফুলী টানেল নিয়ে বিতর্ক করে যে সেখানে এখন যথেষ্ট গাড়ি চলছে না। এখন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদি বাংলাদেশ শাসন করে, সেখানে তো যথেষ্ট গাড়ি চলবে না, রাষ্ট্রটাকে তো এখন পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ দেখেন চীনে আপনারা ফারুক চৌধুরীর বই যদি পড়েন, বাংলাদেশের এক সাবেক পররাষ্ট্র সচিব, বইতেও আছে আবার ওনার কলামেও আছে, উনি যাই দিনে সেই কলাম বের হয়েছিল, আমি ওইখানে পড়েছিলাম যে উনি যখন অনেক আগে 1952 সালে বা 51 সালে ওই সময়টা চীন ভ্রমণ করেন, উনি দেখেন যে চীনে বিশাল রাস্তা, হ্যাঁ, বেইজিং শহরে রাস্তা 12 লাইনের রাস্তা, এইরকম রাস্তা, কিন্তু রাস্তায় তেমন গাড়ি নেই, শুধু সাইকেল। তখন উনি কাউকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের এত বড় রাস্তা দিয়ে তোমরা কি করবা, এখানে তো শুধু সাইকেল চলে। তখন ওই যাকে জিজ্ঞেস করেছিল সে বলছে যে দেখো, রাস্তাটা তো আমরা আজকের জন্য তৈরি করিনি, আমরা এটা তৈরি করেছি ভবিষ্যতের জন্য। ফারুক চৌধুরী আবার বোধহয় এই আরো 10-15 বছর পরে 67 সালে, সালগুলো আমার ভুল হতে পারে, আবার চীনে গেছেন বা এরপরে, তখন উনি গিয়ে দেখেন যে ওই রাস্তায় গাড়ি আর গাড়ি। হ্যাঁ, যেটা তারা সেই বিপ্লবের পরই বড় রাস্তা তৈরি করেছিল, যেখানে প্রথমে তাদের গাড়ি দিয়ে ভর্তি করার সুযোগ ছিল না, সাইকেল দিয়ে ভর্তি করেছিল, পরবর্তীতে দেখা গেল যে সেই রাস্তা গাড়ি দিয়ে ভর্তি, রাস্তাটা তারা আগে তৈরি করেছে। শেখ হাসিনার উন্নয়নের ভীষণটাও কিন্তু একই রকম, কিন্তু সেটা বোঝার ক্ষমতা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরই আছে কিনা সন্দেহ। আর তারেক রহমানদের তো নাই, তারা তো যেসব কথাবার্তা বলে বেড়ায়, এতে বোঝা যায় যে
বাংলাদেশের উন্নতি তারা কিভাবে করবে? উন্নয়নের ভীষণ বলতে যেটা বোঝায় সেটাই তো নেই। যাই হোক, আজকের আলোচনা এটা এইভাবে প্রাসঙ্গিক যে শেখ হাসিনা উন্নয়নের দিকে যেটা গেছেন সেটা বাঙালির বোঝার সক্ষমতাটা খুব কম। কারণ হলো বাঙালির মূল সচেতনতাই নাই যে কিভাবে ধর্মীয় রাষ্ট্র তাদের ক্ষতিগ্রস্ত করেছে। পাকিস্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে দেখেন। পাকিস্তান একেবারে দুর্বল একটা অর্থনৈতিক রাষ্ট্র হয়ে গেছে। এই রাষ্ট্র, সে পাকিস্তানে তো বাংলাদেশের চেয়ে মানুষ কম, অন্তত মানুষের ঘনত্ব কম, রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ আছে, সব আছে। তা সত্ত্বেও দেখেন আজকে পাকিস্তান রাষ্ট্রটা কোন পর্যায়ে আছে, এর মাথা পিছু আয় কত, এই রাষ্ট্রে ভিক্ষুকের কত বড় ভিক্ষুক শ্রেণী তৈরি হয়েছে, যেটা শুধু পাকিস্তানের ভেতর না, পুরো মিডল ইস্ট জুড়ে পাকিস্তান ভিক্ষুক, মানে ফিজিক্যালি ভিক্ষুক তৈরি করার জন্য বিখ্যাত হয়েছে। অথচ বাংলাদেশ কিন্তু সেই পর্যায়ে যায় নাই, কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িকভাবে অনেক পিছিয়ে গেছে। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটা, মুসলমানরা রাষ্ট্রটাকে কোনোভাবেই সব ধর্মের মানুষের জন্য রাখতে পারেনি। পাকিস্তান রাষ্ট্র গঠনের পর জিন্না সাহেব ওটা বলার পরও যে এখন থেকে এটা হিন্দু মুসলমানের রাষ্ট্র হবে, পাকিস্তান থেকে সব হিন্দু অলমোস্ট বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ থেকে 2/3 হিন্দু কিন্তু বিতাড়িত করা হয়েছে। পক্ষান্তরে আমরা দেখলাম যে ভারতবর্ষে কিন্তু 1947 সাল থেকে আপনার শতাংশ হিসাবেও এবং মোট জনগোষ্ঠী হিসাবেও কিন্তু মুসলমানদের সংখ্যা বেড়েছে। রাষ্ট্র হিসাবে এটা ভারতের একদিকে সাফল্য, আবার মুসলমানদের যে ধর্মভিত্তিক ধ্বংস সাধনের যে স্পৃহা, সেটা তো অবশ্যই ভারতবর্ষের নেতাদেরকে শঙ্কিত করে, যার একটা প্রতিক্রিয়া হিসাবে আমি বিজেপির উত্থানকে আমি মনে করি। আমরা আবার পাকিস্তানের প্রশ্নে চলে আসি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির হওয়ার কি হলো যে মুসলমানদের যে বিধ্বংসী একটা আপনার সেন্টিমেন্ট আছে যে না, রাষ্ট্র হবে শুধু মুসলমানদের এবং জিহাদ ভিত্তিক রাষ্ট্র, পরকাল ভিত্তিক রাষ্ট্র, গণতন্ত্রহীন রাষ্ট্র, সেই জিনিসটাই হয়েছে পাকিস্তানে, এবং বাংলাদেশে সেটা অনেক বেশি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে পাকিস্তান পন্থী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তাদেরও কিন্তু জীবনের স্পৃহা ওটাই যে একটা ভূখণ্ড পাওয়ার পর এটাকে সম্পূর্ণরূপে শরিয়া ভিত্তিক করে চালান। এখন আমি এটাকে সমর্থন দিতে রাজি আছি তর্কের খাতিরে, অন্তত কিভাবে, যদি এই পথে কোনো রাষ্ট্র উন্নতি করতে পারে। সেটা তো কোথাও পারেনি, পাকিস্তানে তো পারেনি। আর তাদের আদর্শ যে উদাহরণ আফগানিস্তান, সেখানকার বাস্তব অবস্থা কিন্তু খোঁজ খবর নিলেই জানা যায়। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধীরা কি চায় সেটা আমাদের বুঝতে হবে। সেটা বুঝলে কিন্তু আমি যেই ইস্যুটা তুলেছি সেটা বোঝা যাবে। মুক্তিযুদ্ধ বিরোধীরা সর্বাংশে চায় যে তাদের মতের সাথে যাদের মিল নাই তাদেরকে তারা ধ্বংস করে ফেলবে। এই স্পৃহাটা আমরা কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পরেও দেখেছি। ফলে দেখা গেছে 72 সালে মুক্তিযোদ্ধারা সকল ধরনের সমর্থন তাদের পক্ষে থাকলেও, অর্থাৎ তখন যদি তারা এই রাজাকার আর বদর আল শামসকে ধ্বংস করে ফেলতো, ফিজিক্যালি মেরে ফেলতো, তখন কিন্তু সেটাকে দেখা হতো যুদ্ধ হিসাবে। এটা একটা বড় সুযোগ ছিল না? তারা কিন্তু সেটা করে নাই, কারণ মুক্তিযুদ্ধের যে মূল নিহিত শক্তি সেখানে এইভাবে কাউকে ধ্বংস করে ফেলা সমর্থন করে না। কিন্তু 24-এর জঙ্গি উত্থানের পর আমরা দেখেছি যে তাদের যে অন্তর্নিহিত, তাদের যে জিঘাংসা, তাদের যে স্পৃহা, তাদের যে এক্সক্লুসিভ রাষ্ট্রে বসবাসের স্পৃহা, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলা সমর্থন করে, যেটা রাস্তায় মানুষ পিটিয়ে মেরে ফেলার মাধ্যমে তারা প্রকাশ করেছে, এবং অনেকভাবে তারা প্রকাশ করেছে। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে প্রকাশ করে ফেলেছে। এগুলো কিন্তু সবই আপনি এক জায়গায় নিতে পারেন, এই স্পৃহাটা যে একটা অত্যন্ত এক্সক্লুসিভ একটা সোসাইটি হবে। আবার সেই এক্সক্লুসিভ সোসাইটিতেও কিন্তু শান্তি আসবে না, তারা কিন্তু একে অপরকে মারবে। কাজী ইব্রাহিমের দল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দলকে মারবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দল কাজী ইব্রাহিমকে মারবে, কাজী ইব্রাহিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই দুই দল একত্রিত হয়ে আওয়ামী লীগকে মারবে। বুঝতে পেরেছেন? এখন আওয়ামী লীগ যদি এই পার্থক্যটা না বোঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যেটা, সেটাকে আসলে কোনোভাবেই বাংলাদেশে কোনো ধরনের তাদের অর্থনৈতিক, রাজনৈতিক শক্তি রাখা যাবে না। রাখলে মুক্তিযুদ্ধ ধ্বংসের মুখে পড়বে, বাংলাদেশ ধ্বংসের মুখে পড়বে, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। এই জিনিসটা, এইটা হতো যদি 72 সালে মুক্তিযোদ্ধারা এদেরকে খতম করে ফেলতো। সেটা করে নাই। এখন তো বর্তমান বিশ্বে ফিজিক্যালি খতম করা যায় না, এবং আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি খতম করাটাকে কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করা, এইটাকে সমর্থন করতে হবে আমাদের। কারণ যে শক্তিটা 24-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে, যারা 1971 সালে পরাজিত হয়েছিল, সেই শক্তি কারো সাথে বসবাস করতে চায় না। তারা এককভাবে একটা রাষ্ট্রে বসবাস করতে চায়।
পাকিস্তান রাষ্ট্র একেবারে আপনার জিন্নার ইচ্ছাকে পদদলিত করে এই ইচ্ছাটাকেই কিন্তু গ্রহণ করেছিল, বা এই ইচ্ছাটা প্রাধান্য পেয়ে গিয়েছিল, যার কারণে আজকে পাকিস্তানের এই দশা। পাকিস্তানকে আবার জমিদাররা রক্ষা করেছে একটা কৃত্রিম পদ্ধতিতে, এই নিয়ে আমি অন্য জায়গায় আলোচনা করেছি। আর বাংলাদেশের পাকিস্তানি সেকুলাররা তাদের ওই দেশ ভাগের ফলে তাদের যে স্পৃহা পাকিস্তান রাষ্ট্রে বসবাস করবে, এই স্পৃহাটা তাদের যুক্তি যদিও বলতে পারে, তারা যদি এটা বুঝতে পারে যে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেলে আসলে ওই পাকিস্তানি সেকুলাররাও বাঁচতে পারবে না, এই ইস্যুটা তাদের কাছে সেকেন্ডারি। তাদের প্রাথমিক স্পৃহা হলো যে ওই পাকিস্তান রাষ্ট্রেই বসবাস করতে হবে, যেই রাষ্ট্রটা মুহাম্মদ আলী জিন্নাহ সৃষ্টি করেছিল। ফলে এই রাষ্ট্রের ব্যর্থতা কিন্তু পাকিস্তানি সেকুলাররা বুঝতে পারে না। এটা আমি অন্য জায়গায় আলোচনা করেছি। আজকের আলোচনাটা সীমাবদ্ধ রাখি এই জায়গায় যে বঙ্গবন্ধু চেষ্টা করেছেন, শেখ হাসিনা চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সমাজে পিসফুল কোএক্সিস্টেন্সের স্থান দেওয়ার জন্য। এই চেষ্টার ফল হলো 24-এর জঙ্গি উত্থান। এই জঙ্গি উত্থানের ফলে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে সহাবস্থান করতে চায় না, তারা রাষ্ট্রটা এক্সক্লুসিভলি তাদের জন্য রাখতে চায়। এই যে তাদের চাওয়া, এইটাকে আমাদের ধর্তব্যের মধ্যে নিতে হবে, এবং ধর্তব্যের মধ্যে নিয়ে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে আমরা যে বাংলাদেশ কায়েম করতে যাচ্ছি, সেখানে এই শক্তিটার রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ এতদিন পর্যন্ত যেই নীতি গ্রহণ করে নাই, এখন তাকে বাধ্য হয়ে সেই নীতিটা গ্রহণ করতে হবে। এবং 24-এর জঙ্গি উত্থান আমাদেরকে এটা সুস্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে বাংলাদেশে রেখে আওয়ামী লীগ তার অস্তিত্বকেই বারবার হুমকির সম্মুখীন করে, বাংলাদেশের অস্তিত্বকেই বারবার হুমকির সম্মুখীন করে। আশা করি বক্তব্যটা আপনাদের কাছে আপনারা বুঝতে পেরেছেন।